আমরা যদি সারা দেশের এসএমই খাতের ডাটাটা দেখি 2020 সালের শেষে সিএমএসএমই খাতে টোটাল পোর্টফোলিওর দেওয়া ছিল 20.69 শতকরা 69 ভাগ টোটাল সব ঋণ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে ফাইন্যান্স কোম্পানি মিলিয়ে সেটা 21 সালে নেমে গেছে 19.80 22 সালে নেমেছে আরেকটু 19.54 23 সালে নেমেছে 19.11 24 সালের শেষে নেমেছে 18.40 মানে এটা ক্রমাগত নিচের দিকে। এখন আমার আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, কারণগুলো আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই। মানে এই যে অধোগতি, যেটা আমরা সবাই জানেন বা সবাই বলবেন আমাদের অন্যান্য বক্তারা, এসএমই খাতের গুরুত্ব, সার্কুলারে কি আছে না আছে, আমার একটা সরল জিজ্ঞাসা এবং দুটো ফিউচারিস্টিক অ্যাপ্রোচ আপনাদের সাথে শেয়ার করে বিদায় নিব। একটা হচ্ছে এগ্রিকালচারাল ক্রেডিটের যে পলিসিটা আপনারা দেখেন বাংলাদেশ ব্যাংক থেকে সম্প্রতি পাবলিশ করা হয়েছে এই বছরেরটা 2-3 দিন আগে, সেখানে কিন্তু একটা পিউনিটিভ মেজার আছে আপনাদের জন্য। টার্গেটটা অ্যাচিভ করতে না পারলে সার্টেন পোর্শন বাংলাদেশ ব্যাংকে দিয়ে দিতে হয়, সেখানের একটা পেনাল্টির মতো বিষয় আছে। ক্যামেলস রেটিংয়েও আবার এক ধরনের প্রাপ্তি আছে, যেটা এসএমইর ক্ষেত্রে শুধু আপনার টোটাল ম্যানেজমেন্টের উপরে খুব সামান্য ওয়েটেজ ক্যামেলসে আছে, কিন্তু কোনো পিউনিটিভ মেজার নেই। বিলিভ মি, সামনের দিকে পিউনিটিভ মেজার আসবে, এটা হচ্ছে নাম্বার 1। আপনারা বিশেষ করে যারা সিনিয়র কর্মকর্তারা আছেন, জিএম, রিজিওনাল হেড সবাই আছেন, তাদের জন্য এটা বলা। দ্বিতীয় জিনিস হচ্ছে যে সার্কুলারটা অনুযায়ী আগামী 5 বছর 29 সাল পর্যন্ত, আমি 25%ও বলছি না, আপাতত 20-এর আশপাশ আছে, আপনাদের পোর্টফোলিওর 20% পরিচালিত হয় বা করতে হয় আপনাদেরকে, মানে 5 ভাগের 1 ভাগ আপনাদের সামগ্রিক ব্যবসার, আপনাদের প্রতিষ্ঠানের। সেই সার্কুলারটা ভালো মতো দেখা, নিজেরা জানা, এবং আপনাদের এখানে অনেকেই আছেন একেবারে ইয়াং কলিগস, তারাও নিবেন, আজকে শুষে নেবেন, জানা, জানানো এবং ওই বিজনেস মাইন্ডসেটটা যদি আমরা পরিবর্তন না করতে পারি যে শুধু কর্পোরেট লোন দিয়েই আমাদের চলবে, তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো ব্যাংক বা কোনো ফাইন্যান্স কোম্পানি ভালো থাকতে আসলে পারবে না। কারণ কর্পোরেটদের সাথে আমাদের অভিজ্ঞতা তো আমরা জানি গত কয়েকটা বছর, সেই বিস্তারিত আলোচনায় যাব না। এই ছোট্ট দুটো অনুরোধ আপনাদের করব যে সার্কুলারটা আমরা আজকে আমার ইডি সহ, আমি সহ, আমার এডিশনাল ডিরেক্টর সহ আমরা একসাথে কেন এসেছি, কালকে বাসে ট্রাভেল করে এসেছি অর্ধেক অফিস করে, আজকে আবার দুপুরের পরে বাসে ট্রাভেল করে ফিরবো এই রাস্তাটা দিয়ে। এই এফোর্টটা দেওয়ার একটাই কারণ, কিন্তু আপনাদের কাছে এই গুরুত্বটা পৌঁছে দেওয়া করজোরে, এবং এইটা মনে করিয়ে দেওয়া যে সামনে পিউনিটিভ মেজারটা কিন্তু আসবে। আপনারা যদি এখন থেকে আপনাদের নজরটা না বাড়ান এসএমই খাতে ফাইন্যান্স করার জন্য, দুটো ব্যাপার ঘটবে। একটা হচ্ছে আপনাদের ব্যাংকগুলোর, ইন্ডিভিজুয়াল ব্যাংকের বিজনেসটাও খুব ভালো থাকার সম্ভাবনাটা কমবে। দ্বিতীয়ত হচ্ছে এই পিউনিটিভ মেজারের ধাক্কাটা, আমরা কিন্তু আগের থেকে আপনাদের অত বলে টলে তো আর পিউনিটিভ মেজার আসবে না, আসলে একটা আগামী বছর বা এর পরের বছর চলে আসবে। আমি যতটুকু বুঝতেছি আমাদের টপ ম্যানেজমেন্টের গভর্নর স্যার এবং ডেপুটি গভর্নর স্যার ইডি ম্যাডাম আছেন এখানে, উনি হয়তো আরও বলবেন। এই বিষয়টা মাথায় রেখে বাকি যা গুরুত্বের কথা আমি আর যাচ্ছি না, সেটা আমার সিনিয়র বক্তারা এখানে আছেন, ওনারা আপনাদের সামনে তুলে ধরবেন। আর আমি এমনিতে পরের প্রেজেন্টেশন পিরিয়ডটা মুস্তাফিজ দিবেন, বাট আমি থাকবো পুরো সময় আপনাদের সাথে। আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো সাজেশন সাদরে বরণ করে নিব। আবারও বরিশাল অফিসকে ইমতিয়াজ, আমাদের ইডি মহোদয়, শাহরিয়ার এবং ফুল টিম, ইব্রাহিম সাহেব সহ, মাসুদ মোল্লা আছে এখানে, আল মাহমুদ, সবাইকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আপাতত এখানে বিদায় নিচ্ছি। পরে বা যে পর্যায়েই হোক, যে আমাদের শিক্ষিতের যে হার, তার সাথে আমাদের সরকারি এবং বেসরকারি সেক্টরের যে কর্মসংস্থানের অনুপাত, সেটা কি এই রেশিও কি 1:1 আছে? নিশ্চয়ই না, সেটা অনেক কম। চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক কম। এই বাদ বাকি যারা বেকার রয়ে গেল, তাদের জন্য করণীয়টা কি, সেই প্রত্যাশা রেখেই তো এই এসএমইর উদ্ভাবন হলো। সারা বিশ্বজুড়ে একই বিষয়। যারা আমরা চাকরি পেলাম, তারা তো নিজের কর্মসংস্থান হলো, আর যারা বেকার ছিল, যাদেরকে আমরা
এই সিএমএস এসএমইতে অন্তর্ভুক্ত করতে পেরেছি, তারা কিন্তু দেশের অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখছে। কারণ সে শুধু একা নয়, কম করেও আরও অনেক সংখ্যক লোকের সে কর্মসংস্থানও সৃষ্টি করছে। তো তাদেরকে আমরা কতটা সহযোগিতা করব? আমরা সহযোগিতা করব সর্বোচ্চ পর্যায়ে, তাদেরকে সহযোগিতা করব। সেটা আমরা এখনো করতে পেরেছি কি? নিশ্চয়ই না। এই না পারার কারণে আজকের এই কর্মশালা আমাদের প্রধান অতিথি এবং এসএমই এসপিডির পরিচালক এবং অতিরিক্ত পরিচালক অত্যন্ত কষ্ট করে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন এই বিষয়টাকে আরও সহজীকরণ করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমার প্রত্যাশা থাকবে আপনারা এই বিষয়ে আজকের এই কর্মশালা চলাকালীন আপনাদের ভিতর যদি বিন্দুমাত্র কনফিউশন থাকে সেইটা জেরে ফেলবেন। এই ব্যাপারে আর কোনো কনফিউশন থাকবে না। সিএমএস এসএমইর ব্যাপারে প্রথম দিকে বারবার বলা হতো যে সিকিউরিটির অভাব, কোল্যাটারাল নেই, আমরা কি করে জামানত দিব। সেইটাও বাংলাদেশ ব্যাংক ক্রেডিট স্কিমের মাধ্যমে সেই বিষয়টাও বাংলাদেশ ব্যাংক নিয়ে নিয়েছে। সুতরাং এই পর্যায়ে এসে আর এসএমই খাতে মানে ঋণ প্রদানের ক্ষেত্রে গড়িমসি করাটা কোনোভাবেই মনে হয় সঠিক হবে না। আমাদের নিজস্ব দায় দায়িত্বের ক্ষেত্র থেকে বলছি, শুধুমাত্র সরকারি বেসরকারি পর্যায়ে চাকুরি করবে এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। সেই প্রেক্ষিতেই আমাদের এই সিএমএস এসএমইর উপর গুরুত্ব আরোপ করতে হবে, জোরালোভাবে এই বিষয়টা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবার আসি বরিশাল বিভাগের বিষয়ে। অন্যান্য সেখানে লার্জ স্কেলের ইন্ডাস্ট্রি আছে, বৃহৎ লোনের প্রয়োজন হয়। বরিশাল অঞ্চলে যেহেতু বৃহৎ লোন বা ইন্ডাস্ট্রি নাই, সেই ক্ষেত্রে ওইভাবে লেন্ডিং করারও সুযোগ নেই। সুযোগটা শুধু আমার আছে এই সিএমএস এসএমই এবং এগ্রি খাতে। এইখানটায় আমরা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমাদের লেন্ডিং কর্মসূচি প্রণয়ন করব। আমার কাছে যে ইনফরমেশন রয়েছে বিগত দিনগুলোর, গত জুন পর্যন্ত সেখানে ৭,৮৭০.৬৭ কোটি টাকা টার্গেট ছিল সিএমই এসএমই খাতে। বাট আমরা যা অ্যাচিভ করেছি সেটা খুবই দুঃখজনক, ৩,২৫৭.29 কোটি টাকা। অর্থাৎ আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। যতটুকু অর্জন করেছে সেটা হলো 4.39%। এটা মোটেই মানে অ্যাকসেপ্টেবল না। এই জায়গা আমাদের তো এই বরিশাল বিভাগে ইনভেস্ট করার বা লেন্ডিং করার মূল জায়গাই হলো সিএমএস এসএমই এবং এগ্রি। দুটা জায়গাতেই কিন্তু কতিপয় ব্যাংককে ধন্যবাদ জানাই যারা 100% অ্যাচিভ করেছেন। আমি দেখেছি 4%ও আপনারা এগ্রিতে অ্যাচিভ করেছেন এবং এসএমইতেও অনেকে কাছাকাছি চলে গেছেন, কিন্তু ওভারঅল পজিশনটা মোটেই সন্তোষজনক নয়। তা আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আজকের এই কর্মশালার পরে আমি যতদিন আছি আপনাদের সেই প্রগ্রেসটা দেখতে চাই যে আপনারা সিএমএস এসএমই খাতে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং সেটা এমনটা যেন হয় আমরা যেন অন্যান্যরা আমাদেরকে অনুসরণ করে বলতে পারে হ্যাঁ বরিশাল অঞ্চল পেরেছে। তো আমি আর দীর্ঘায়িত করব না। আসলে কি জানি, আমরা জানি যে আমাদের এই তাত্ত্বিক কিছু কথাবার্তা আমরা সবসময় বলি যে বিশ্বব্যাপী অর্থনৈতিক মূল চালিকা শক্তি হচ্ছে এসএমই, এবং সেটাকে অনুধাবন করেই কিন্তু সেন্ট্রাল ব্যাংক সর্বপ্রথম 2015 সালে বা এই সময়টা সর্বপ্রথম
সেন্ট্রাল ব্যাংক চিন্তা করলো যে না, তার নিজের মধ্যে একটা ডিপার্টমেন্ট তৈরি করতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংক কেন? এই জন্য যে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটটা অন্য সকল উন্নত দেশ বা অন্য সকল দেশের চাইতে একটু আলাদা। আমরা যখনই কোনো উন্নয়নমূলক কাজ করতে চেয়েছি তখন আমরা কি করেছি, সবসময় দেখবেন যে আমরা সবসময় আমাদের ব্যাংকিং সেক্টরের উপরে একটুখানি ভর দিতে চেয়েছি, এবং সেই কারণেই এসএমই এসপিডি ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংকের আমরা অনেক সময় খুবই প্রোঅ্যাক্টিভলি অনেক ধরনের সার্কুলার তৈরি করছি, আপনাদের কাছে আসছি এবং বলছি যে আসলে আমরা তো সার্কুলার তৈরি করতে পারি, বাস্তবায়নটা কি করবেন? বাস্তবায়নটা আপনারা করবেন। তো আমরা জানি যে জাপান, চীন এরা অনেক বড় বড় উন্নত দেশে পরিণত হয়েছে, তাদের মূল কিন্তু ছিল এসএমই। এবং ওদের কথা বাদ দিই, আমি যদি একটু নিচে চলে আসি তাহলে আমরা ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও দেখব যে ইন্দোনেশিয়ার জিডিপিতে এসএমইর অবদান 60%। যদি ভিয়েতনামে যাই, ভিয়েতনামেরও 50%। কাজেই আমরা আমাদের সমসাময়িক দেশ বলতে যাদেরকে আমরা এখন মনে করি তাদের কাছাকাছি পর্যায়ে আসতে হলে আমাদেরকে সিএমএসএমইতে আমাদের জিডিপিতে এখনকার অবদান হচ্ছে 30%। সেটাকে আরেকটু বাড়াতে হবে, এই ব্যাপারে কোনো রকম তর্ক নাই। আর একটু আগে আমার প্রিয় সহকর্মী নির্বাহী পরিচালক মধুসূদন বণিক উনি কিন্তু বলে গেলেন যে আসলে সিএমএসএমইর গুরুত্বটা যেমন অর্থায়ন আমাদের শিল্পের জন্য দরকার, তেমনি আমরা যদি 2024 সালের জুলাইয়ের দিকে তাকাই, যে জুলাই আন্দোলনের মূল কারণটা কি ছিল? কারণ ছিল যে তরুণরা চাকরি পাচ্ছে না। দ্যাট ওয়াজ দ্য মূল কারণটা ছিল যে এমপ্লয়মেন্টের অভাব ছিল। তারা এই যে জাতীয় আন্দোলনের মূল তারা হচ্ছে যে আসলে আমাদের এই যে ব্যাপক সংখ্যক তরুণ, আমাদের পপুলেশনের 63% হচ্ছে 35 ইয়ার্সের নিচে। তো এটা আমাদের জন্য যেমন বিশাল সম্ভাবনা, তেমনি আমাদের জন্য এটা একটা সতর্কতাও, কারণ আমাদের এই তরুণদেরকে কাজ দিতে হবে। তো এবং কাজ দিতে গেলে আমাদের মধ্যে কিন্তু এখন যে উদ্যোক্তা তৈরি করবার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য সরকার নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে, আমরাও নিচ্ছি। বাংলাদেশ ব্যাংকও আপনারা জানেন যে আমরা এর মধ্যে স্টার্ট আপ সার্কুলার তৈরি করেছি, আমরাও এগুলো নিয়ে নানা ধরনের চিন্তা করছি। কিন্তু যখনই যা চিন্তা করব বাস্তবায়ন কিন্তু আপনাদের করতে হবে, কারণ আপনাদেরকে ছাড়া আমরা তো শুধু চিন্তা করতে পারি, আপনাদেরকে নিয়ে আমাদের বাস্তবায়নটা চূড়ান্ত করতে হয়। তো আমি এই প্রসঙ্গে একটুখানি বলবো যে বাংলাদেশ ব্যাংকের কাজ যদি আপনারা বলেন, সবার আগে আপনি বলবেন যে হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের কাজ কি এসএমই? আপনি গিয়ে মুদ্রা ব্যবস্থাপনা করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করেন, আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখেন। এই যে সব কিছু, এর মধ্যে একটা বিশেষ কাজ কিন্তু বাংলাদেশ ব্যাংকের ঘাড়ে এসে পড়ে, সেটা হলো অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। অর্থাৎ আমার অর্থনৈতিক প্রবৃদ্ধিটা অন্তর্ভুক্তিমূলক হতে হবে। আমার সমস্ত এই যে কৃষি এবং এসএমই ছাড়া আমি এই অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারবো না। এই কারণেই আমরা যেমন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন থেকে আমি অনেক সময় ওয়ার্কশপে এসেছি, আমি এখানে জানি না আল আরাফা ব্যাংকের একজন আছেন বাগেরহাট, এই বরিশাল অঞ্চলে ইতিপূর্বে আমি একটা কর্মশালায় এসেছিলাম আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে। তো আমাদের কাছে আর্থিক অন্তর্ভুক্তির জন্য কিন্তু এসএমই খুব গুরুত্বপূর্ণ। কাজেই আমরা বাংলাদেশ ব্যাংক থেকে যখনই আমরা এই এসএমই সম্পর্কে কথা বলছি, আমরা একদিকে আমাদের কুটির মাইক্রো মাঝে ক্ষুদ্র শিল্পের যেমন উন্নতি চাচ্ছি, তেমনি আমরা চাচ্ছি যে সব প্রান্তিক এলাকায় যারা রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, তারা যেন উদ্যোক্তা তৈরি হতে পারেন, অর্থাৎ ওনারা যেন তাদের এই শিল্পায়নের মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারেন। তো আমরা আপনারা জানেন যে স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট বা এসএমই স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট 17 মার্চ 2025 তারিখে একটা সার্কুলার জারি করেছে। তার আগে ইতিপূর্বে আপনারা শুনেছেন যে প্রচুর ফোকাস গ্রুপ ডিসকাশন হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, এমআরএ, পিকেএসএফ, এর বাইরেও এসএমই ফাউন্ডেশন, তার বাইরেও হচ্ছে বিভিন্ন আমাদের যে চেম্বারগুলো রয়েছে তাদের সাথে আলোচনা হয়েছে, এবং আমাদের এবিবি, বিএলএফসি অর্থাৎ আমাদের যারা ব্যাংকের প্রতিনিধিত্ব করেন এবং যারা লিজিং কোম্পানির প্রতিনিধিত্ব করেন তাদের সাথে আলোচনা হয়েছে। সব কিছু করে এসএমই এসপিডি ডিপার্টমেন্ট একটা মাস্টার সার্কুলার করেছে। সেই মাস্টার সার্কুলার এখন আমাদের উপর এসেছে এই জন্য যে আমরা যেন আপনাদেরকে অবগত করাতে পারি। আমরা প্রচুর সার্কুলার বের করি বাংলাদেশ ব্যাংক থেকে। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিদিন যে কটা সার্কুলার বের হয় সব কটা কিন্তু আমি পড়ি না, কারণ আমার সেটা নিয়ে আগ্রহ থাকে না, অথবা আমার সেটার সময় হয় না। যেটা আমার সাথে রিলেভেন্ট সেটুকু কিন্তু আমরা পড়ি। কিন্তু আমরা যখন আঞ্চলিক অফিসগুলোতে কাজ করতে গিয়েছি, আমি রাজশাহী অফিসে কিছুদিন কাজ করেছিলাম, আমি দেখেছি যে আমাদের অধিকাংশ সার্কুলার আমাদের ব্যাংকাররা কিন্তু এই আঞ্চলিক পর্যায়ে এসে জানেন না। হেড অফিসের কেউ কেউ হয়তো সার্কুলারগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানেন। তো আজকে যারা আপনারা এখানে এসেছেন তাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ থাকবে, আপনারা এই সার্কুলারটা নিয়ে আপনি যখন আপনার অফিসে ফেরত যাবেন
আপনার সহকর্মীরা এই সার্কুলারটা সম্পর্কে জানেন কিনা এটুকু অন্তত নিশ্চিত হন। যখন উনি জানবেন তখন তো এর অনুযায়ী কাজ করবার অবশ্যই সুযোগ হবে। আর বাংলাদেশ ব্যাংক সবসময় সার্কুলার করেছে, এর আগেও এসএমই প্রচুর ভালো ভালো সার্কুলার এসএমই ডিপার্টমেন্ট করেছে, কিন্তু আমরা তার প্রয়োগ কিন্তু সেভাবে দেখি নাই। যেমন ধরুন আমাদের একটা সার্কুলার আছে যে আপনি প্রতি বছর 3 জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিবেন, 1 জন নারী উদ্যোক্তাকে আপনি ঋণ দিবেন। কিন্তু আমি রাজশাহী অঞ্চলে যেহেতু আমি নির্বাহী পরিচালক ছিলাম, আমি নিজে দেখেছি যে কোনো ব্যাংক কোনো নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয় নাই। ঋণ দেওয়ার ব্যাপারে আপনার হয়তো আপনার হেড অফিসের পারমিশন প্রয়োজন হতে পারে, কিন্তু আপনি প্রশিক্ষণ তো দিতে পারতেন। আমরা নারী উদ্যোক্তাদের আপনার এলাকায় নারী উদ্যোক্তাকে যাকে আপনি চেনেন, আপনারা উইমেন চেম্বারদের সাথে কথা বলতে পারেন, তাদের থেকে অন্তত একজনকে প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে আপনার সাথে অ্যাটাচ করে নেন, আপনার কাছে আসুক, উনি দেখুক ব্যাংক কী কাজ করে। তাহলে উনি কী করবেন, একসময় ব্যাংক সম্পর্কে বুঝতে শিখবেন এবং বুঝবেন যে ব্যাংকের কাছ থেকে টাকা পেতে গেলে আমাকে এই করতে হবে। কারণ প্রাতিষ্ঠানিক আর্থিক সহযোগিতা না হলে কখনোই টেকসই উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে না। তো এই বিষয়টা আমার মনে হয় যে যারা আপনারা আজকে আসছেন এখানে, আমি জানি আমাদের এই কথা আপনাদের জন্য সবসময় খুব ভালো লাগে না, কারণ আপনারা প্রচুর ব্যস্ততার মধ্যে থাকেন, আপনাদের নিজেদের টার্গেট থাকে, এর বাইরেও আপনাদের এই যে আমরা যে কথাগুলো বলছি সেটাই আপনাদের টার্গেট অ্যাচিভমেন্টের জন্য, যেটা নওশাদ মোস্তফা বলে গেল যে একসময় আপনার পুরো ব্যাংকের পোর্টফোলিওতে সিএমএসএমই পোর্টফোলিওর একটা আধিক্য থাকতেই হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা কর্পোরেট ঋণগুলোতে ভালো করতে পারছি না, বা আমরা আজকে যখন ওগুলো হিসাব নিতে যাচ্ছি তখন আমাদের 1000 কোটি টাকা, 2000 কোটি না, 60,000 কোটি টাকা পর্যন্ত আমার খারাপ ঋণ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার এসএমইতে কত খারাপ হতে পারে, আমি তো ঋণটাই দিব ছোট। হ্যাঁ, এখানে আমাদের মনিটরিং করার প্রয়োজন হয় বেশি। আপনারা জানেন অনেক ব্যাংক খুব ভালো করছে, এখানে আমি নাম বলতে চাই না, যেমন আমাদের এখানে কিছু কিছু ব্যাংক আছে যারা এসএমই পোর্টফোলিওতে তাদের অনেক বৃহৎ অঙ্কের একটা শেয়ার তারা এখানে নিয়ে রেখেছেন এবং তারা ভালো করছেন, তাদের কিন্তু খেলাপি ঋণ হচ্ছে না, 2% থেকে 3% খেলাপি ঋণ তাদের হচ্ছে। তো আমরা সবাই কেন পারবো না? এবং আমার আরেকটা বিশেষ হচ্ছে যে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, যারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করছেন তাদের কিন্তু দায়টা আমাদের মতো, কারণ তারা সরকারকে কি করেন, তারা কিন্তু সরকারকে ওন করেন, তারা সরকারকে রিপ্রেজেন্ট করেন। বাংলাদেশ ব্যাংক যেমন ফিল করে যে না, এই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আরও অনেক বেশি পরিমাণে এক্ষেত্রে মনোযোগ দিতে হবে। বিশেষ করে এসএমই, কুটির, মাইক্রো, ক্ষুদ্র, এই 3টা সেকশনে আমরা মনে করি যে আপনাদের বিশেষভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে আপনারা সার্কুলার সম্পর্কে জানবেন, আমরা ওই যে অপ্রাতিষ্ঠানিক বা প্রান্তিক উদ্যোক্তা, যেটা নিয়ে আমরা খুব আশাবাদী, এই সেকশনটা এতদিন আমাদের পেরিফেরির বাইরে ছিল, আমাদের এসএমই লোনের আওতার মধ্যে ছিল না। এবং আমরা কোভিড পিরিয়ডে দেখেছি যে প্রচুর অ্যাপ্লিকেশন আমাদের কাছে আসতো যে আমি ফেসবুকে ব্যবসা করছি, আমি ই কমার্স প্রতিষ্ঠান করছি, এফ কমার্স করছি, কিন্তু আমাকে ব্যাংক লোন দিচ্ছে না। সেই সমাধানটাও কিন্তু এই মাস্টার সার্কুলারে করা হয়েছে যে ইউবিআইডি বা ডিবিআইডি কোড থাকলে কেউ লোন নিতে পারবেন। আবার আরও একটা মজার বিষয় করা হয়েছে, আমরা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা কি করি, আমরা হচ্ছে যে বিভিন্ন যেমন লোন ফাইন্যান্সিং করছি, ঠিক আমাদের যারা এনজিওগুলো আছে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো, তাদের লিঙ্কেজের মাধ্যমে বিদেশি ব্যাংকগুলো চাইলে এসএমই ফাইন্যান্স করতে পারবে। শুধু তাই না, যদি উনি মনে করেন আমি এনজিওর মাধ্যমে যাব না, তাহলে উনি পিআর প্রতিষ্ঠান অন্য কোনো ব্যাংকের মাধ্যমে যেতে পারবেন। তো এ ধরনের আরও কিছু কিছু পরিবর্তন এসেছে। আমরা কিছু মেয়াদ পরিবর্তন করেছি, 5 থেকে 7 বছর করেছি, এবং কিছু গ্রেস পিরিয়ডের পরিবর্তন করেছি। এগুলো আপনারা বিশদভাবে আপনারা প্রেজেন্টেশন সেশনে জানবেন। তো আরেকটা বিষয় তো ইতিমধ্যে আমাদের পরিচালক মহোদয় বলেছেন, লক্ষ্যমাত্রা থাকে, লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলে সামষ্টিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কিন্তু আমরা দায়বদ্ধ। অর্থাৎ আমাদেরকে দিন শেষে গিয়ে শিল্প মন্ত্রণালয়ে বলতে হয় যে আমার এবছরের লক্ষ্যমাত্রা ছিল 25%, আমি কিন্তু সেটা অ্যাচিভ করতে পারি নাই, 18.43% করেছি। তো তখন কিন্তু ওনারা আমাদেরকেও অনেক কথা বলেন, অর্থাৎ আমার দায়বদ্ধতাটা ওখানে থাকে যে ন্যাশনাল লক্ষ্যমাত্রাটা যেন আমি অর্জন করতে পারি। আমি দেখলাম যে আপনাদের এইখানে ডিসবার্সমেন্ট যেটা আপনারা করেছেন ইতিমধ্যে, হয়তো ওই যে 40% হয়েছে বা 50% হয়েছে, কিন্তু আঞ্চলিকভাবে যদি সবাই 100% করতে পারে, তাহলে অ্যাগ্রিগেটে গিয়ে দেখা যাবে যে আমি আমার 25% অ্যাচিভ করে ফেলেছি। কারণ আপনার উপর যে লক্ষ্যমাত্রাটা আসে সেটা কিন্তু আমার মূল লক্ষ্যমাত্রাটাকে ধরে আপনার কাছে ডিসবার্স করা হচ্ছে। কাজে এই লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আমার মনে হয় যে আমাদের আঞ্চলিক অফিসগুলো যেভাবে আপনাদেরকে গাইড করবে সেটা আপনারা মনে রাখবেন, এবং সেভাবে আপনারা লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে সচেষ্ট হবেন। এবং এই প্রসঙ্গে একটা ছোট্ট তথ্য আপনাদের দিতে চাই যে সিএমএসএমই উদ্যোক্তাগণ যে প্রাতিষ্ঠানিক মাধ্যমে যে অর্থায়নটা পেয়ে থাকেন, প্রকৃতপক্ষে সিএমএসএমই খাতে বর্তমানে যে অর্থায়ন দেওয়া হয়
এই দুটার মধ্যে কিন্তু হিউজ গ্যাপ আছে, অর্থাৎ মার্কেটে প্রচুর অর্থের প্রয়োজন, আপনারা দিচ্ছেন না, এবং সেটার পরিমাণ হচ্ছে আইএফসির হিসাবে 35,000 কোটি টাকা। কাজে আমাদেরকে আরও বেশি বেশি পরিমাণে অর্থায়নের পরিমাণটা বাড়াতে হবে। উদ্যোক্তা তৈরি করার জন্য ব্যাংকারদেরকে শুধু অর্থায়ন না, তার পেছনে আরও একটু বেশি কাজ করতে হবে। এবং এইভাবে আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি, আমার ধারণা যে আমরা আমাদের এই অ্যাচিভমেন্ট অবশ্যই আমরা অ্যাচিভ করতে পারবো। আমরা 2027 সালের মধ্যে একটা লক্ষ্যমাত্রা অর্জনের কথা বলেছি, আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলছি, আমরা ফাইন্যান্সিয়াল লিটারেসির কথা বলছি, আমরা ডিজিটাল ফাইন্যান্সিংয়ের কথা বলছি, সবই কিন্তু আসলে ঘুরে ঘুরে এই সেকশনটার মধ্যে পড়ছে, অর্থাৎ এই ক্ষুদ্র CMS এর মধ্যে পড়ছে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু মাওলানা জালালউদ্দিন রুমির একটা কথা বলতে চাই। আজকে এখানে যখন আসছিলাম এই উক্তিটা আমি লেখা দেখতে পেয়েছি। উক্তিটা হলো এরকম যে গতকালকে আমি চালাক ছিলাম তাই পৃথিবী বদলাতে চেয়েছি, আজকে আমি জ্ঞানী হয়েছি তাই নিজেকে বদলাতে চাই। তো আপনারা যারা এখানে এসেছেন, আমি শুধু এটা চাইবো যে আমরা যেন অন্তত আমাদের নিজেকে পরিবর্তন করি, সেই লক্ষ্যে যে জন্য আমরা এখানে এসেছি, এবং সেটুকু যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ পৃথিবী বদলে যাবে। তো সবাইকে আমার ধন্যবাদ।